টুতে বলা। আমি আইন বিশেষজ্ঞ বা আইনের ছাত্র কিছুই না, তারপর আমি এটা জানার চেষ্টা করছিলাম। তো একদম নরমাল, যে কেউ এটা দেখতে পারে। হ্যাঁ, তো আপনি সজীব জয়ের কথা বলছিলেন, তিনি শেখ হাসিনার আমাদের আওয়ামী লীগের যিনি নেত্রী আর কি, তার সন্তান। তো তিনি তো এই কথাও বলেছিলেন যে তিনি আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেছেন যে এতদিনের মধ্যে, একটা টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন হবে। তো প্রধানমন্ত্রী যদি থাকেনি শেখ হাসিনা, ইলেকশন হবে মানে, আচ্ছা ওই অর্থে বলেছেন যে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এমনটাই। ওয়াকারুজ্জামানের কথা আসছিল, তিনি তো শেখ হাসিনার মনোনীত, মানে তিনি যাই হোক। তো আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরও ক্ষোভ আছে তার উপরে। তিনি শেখ হাসিনাকে চেপে ধরে এক প্রকার বের করে দিয়েছেন দেশ থেকে বের হতে বাধ্য হয়েছেন, এমন কথা শোনা যায়। তো শেখ হাসিনার আত্মীয় বলা হয় বা কাছের লোক সেনাপ্রধান, তিনি এই কাজটি কেন করলেন? তিনি ভালোবেসে করেছেন নাকি বাধ্য হয়ে করেছেন? না, মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমার জানা মতে মনে করেন না যে ওয়াকার সাহেব কিছু করেছেন। এটা এখনো তিনি মনে করেন না। তিনি যদি কখনো প্রকাশ্যে সেটা বলেন, তাহলে সেটা নিয়ে আমি উনার মতামতের ভিত্তিতে তখন আলাপ হতে পারে। এখনো পর্যন্ত যেহেতু তিনি এই ধরনের কোনো কথা বলেননি, এগুলো আমার আর আপনার বিশ্লেষণ হতে পারে বা নেতাকর্মীদের বিশ্লেষণ হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের মুখে এই ধরনের কোনো আমার এখনো পর্যন্ত জ্ঞানত, যতটুকু পর্যন্ত আমার ইনফরমেশন আছে, তিনি মনে করেন না এবং তিনি এখনো পর্যন্ত সেটা বলেননি। নিঝুম ভাইয়ের সাথে কথা বলতে খুব ভালো লাগে এই জন্য যে আপনি খুব সংক্ষেপে বড় প্রশ্নেরও ছোট করে উত্তর দেন, তাহলে প্রশ্নগুলো ছোট ছোটই হোক এবং দর্শক বন্ধুরাও এখানে প্রশ্ন করতে পারেন, এবং যাদের এই লাইভটি ভালো লাগছে, জায়গা আছে যেটাতে ইলাবোরেট করলে সমস্যা। হ্যাঁ, ভালো না আসলে উত্তর এত পেঁচানোর কিছু থাকেও না, আসলে ছোট ছোট উত্তর ছোটভাবে দেওয়া ভালো। সবারই তো সময়ের থাকে, যারা শোনেন তাদেরও বেশ আগ্রহ থাকে এই বিষয়গুলোতে। আপনি কি মনে করেন, বাংলাদেশের ক্ষমতায় কি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে? কি মনে হয়? অনেকে অনেক কথা বলেন, আমেরিকান ইলেকশন, ভারতের নরেন্দ্র মোদীর অবস্থান, অনেক বিষয় নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা থাকে। এমন কি কোনো সুযোগ আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি? বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা রাজনীতির ক্ষেত্রে আমাদের অনেক ভুলভ্রান্তি আছে, আমরা অনেক ভুলভ্রান্তি করেছি। আমরা তো ধরেন একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তো ধরেন, আপনি তো ফেরেশতার সাথে তুলনা করতে পারেন না, ইউটোপিয়ান কোনো কিছু তুলনা করতে পারেন না যে কোনো ভুল ত্রুটিহীন একটা দল থাকতে পারে, তাই না? আমাদের ভুল ভ্রান্তি আছে, এবং যেসব জায়গাতে ভুল ভ্রান্তি আছে আপনারা তো অনেক ভুল ভ্রান্তি ধরে দিচ্ছেন, বলছেন, সমালোচনা করছেন, সেটা আমি ধরেই নেই যে আমাদের ভালোর জন্যই বলছেন, তা না হলে বলতে যাবেন কেন? হ্যাঁ, নিশ্চয়ই চাচ্ছেন যে এই ভুলগুলো যাতে আমরা শুধরাতে পারি। তবে মানুষের বলা অনেক ভুলের সাথে বা অনেক আলোচনার সাথে একমত না হলেও দল ব্যক্তিগতভাবে, দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এগুলো নিয়ে বৈঠক করছেন, আলোচনা করছেন, এবং তারা মনেও করছেন যে কোন কোন জায়গাতে ভুল ছিল সেগুলোকে ঠিক করে নেতৃত্বর ব্যাপারগুলোতে একটা চিন্তা ভাবনা করে, যে নেতৃত্ব নির্বাচনে, তারপরে হলো যে কিভাবে সামনের দিনগুলোতে তরুণদের কাছে যাওয়া যায়, এই ভুল ভ্রান্তিগুলো সমাধান কল্পে কিভাবে কি করা যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ৭৫ বছরের পুরনো দল। এই দেশ আর বাংলাদেশ, মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ, এই দুটোই সমার্থক। যদি বাংলাদেশ একটা আপনি যদি দেশটাকে একটা সন্তান হিসেবে বিবেচনা করেন, সেই সন্তানের অভিভাবক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটি আপনি যতই আর্গুমেন্ট করেন না কেন, একটা দল ৭৫ বছর চালানো চারটিখানি কথা নাই। এই দীর্ঘ পথ চলাতে আওয়ামী লীগের ভুল ছিল, ভুল আছে, এবং ভবিষ্যতেও ভুল হবে। এমন না যে ভবিষ্যতে ভুলহীন রাজনীতি করবে, সেটা মানুষজন ধরিয়ে দিবে। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ এখন ভাবছে যে তাদের কোথায় কোথায় ভুল ছিল, কোন কোন জায়গাতে উত্তরণের সুযোগ আছে, কাজ করবার সুযোগ আছে, সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছে, আমি যতদূর জানি। আচ্ছা, আমরা আওয়ামী লীগ সরকারের পতন আক্ষরিক করতে বলেন, যে অর্থেই বলেন, এটা তো বাস্তবতা। একটা প্রশ্ন থেকেই যায় যে তিনি ভারতে চলে গেছেন, ভারতে না গিয়ে কি তিনি গোপালগঞ্জে যেতে পারতেন না? মানে সেখানে তো নিরাপদ থাকতেন না। প্রথম কথা হচ্ছে যে এই সরকারের পতন আমি এটা বলবো না, আমি বলবো যে একটা দখলদারি সরকার দখল করেছে এবং সেটা গায়ের জোরে করেছে, এবং এটাকে আমি একটা দখল বলবো, আমি পতন বলবো না। আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে পারতো কি পারতো না, আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে প্রধানমন্ত্রী যদি চাইতেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারতেন, এবং তিনি যদি সত্যিকার অর্থেই এই অর্ডারটা দিতেন আইনশৃঙ্খলা বাহিনীদের যে প্রোটেক্ট মি, তাহলে সেদিন
মেসাকার হয়ে যেত, সরি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই রক্তপাতটা চাননি। যা রক্তপাত হয়েছে তাতেই তিনি শকড। এটা আমি খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রধানমন্ত্রী কোনোভাবে রক্তের উপর দিয়ে রক্ত নিয়ে তিনি ক্ষমতায় থাকতে চাননি। এটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে আপনি অনেক হত্যার রেফারেন্স টানবেন, সেগুলো আমি উত্তর দিতে রাজি আছি। কিন্তু একটা কথা জেনে রাখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে খুবই শকড এবং তিনি এই রক্তের উপর দিয়ে কোনোভাবে একটা দেশ পরিচালনা করতে কোনোভাবেই আগ্রহী ছিলেন না। ফলে সবার স্বার্থে তিনি সেখান থেকে সরে গেছেন এবং দখলদার বাহিনী সেই জায়গাটা দখল করেছে সবার স্বার্থে। আর আপনি যে গোপালগঞ্জের কথা বলছেন, সেটা হচ্ছে যেভাবে জামাত শিবির হিজবুত তাহরীর ছেলেরা এই গণভবনে ঢুকে গেছে, যেভাবে তারা স্নাইপার এনেছে, তাদের হাতে অস্ত্র ছিল, মাননীয় প্রধানমন্ত্রী তাকে মেরে ফেলতো। আপনারা 1975-এ আমরা আপনার জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা সমালোচনা করি যে উনার তো 45 মিনিট 40 মিনিটের মতো সময় ছিল, তিনি কেন পালালেন না। আমরা যতই বোঝানোর চেষ্টা করি যে বঙ্গবন্ধু ট্রেটটাই এমন ছিল যে তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন, উনি মানুষটাই এমন। একই ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষেত্র, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গা ছেড়ে যাবেনই না, তিনি গণভবনে থাকবেন। রীতিমতো ছোট আপা রেহানা আপা অনেকটা ওনাকে জড়িয়ে ধরে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। সেখানকার যারা সিকিউরিটি অফিসাররা ছিল প্রত্যেকে তার কাছে রিকোয়েস্ট করে হাত জোর করে করেছে যে যারা স্যার ডাকেন তাকে বলছে স্যার আপনি চলেন, মানে সবাই ওইখানে একটা ইমোশনাল জায়গা তৈরি হয়েছে তাকে বাঁচানোর জন্য। প্রধানমন্ত্রী বলেছেন আমাকে যদি মারতে হয়, আমাকে যদি খুন করতে হয়, আমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, আমার রক্তের উপর দিয়ে জনগণ যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু মুজিব কন্যা যাবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বলেছেন। কিন্তু সেখানে উনার ছোট বোন ছিলেন, সেখানে আরো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছিলেন, তারা এই দায়টুকু কোনোভাবে নিতে চান নাই, কারণ আজীবনের জন্য এই দায়টা তাদের কাঁধে আসবে। অনেকটা জোর করে প্রধানমন্ত্রীকে বলেছেন আপা আপনাকে এখান থেকে যেতে হবে, তা না হলে এরা মানে এখানে যারা জনগণ এসেছে তারা এই জামাত শিবির হিজবুত তাহরীর এই যারা খুনে আছে, খুনে লোকজন এসেছে মেরে ফেলতো। সেই কারণেই তিনি সেখান থেকে তার আত্মীয় স্বজনরা তাকে বের করেছে। আদারওয়াইজ প্রধানমন্ত্রী মৃত্যুকে ভয় পান না। এমন অনেক কথা শোনা যায় যে শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে সেনাপ্রধান সহ অন্যান্য সামরিক বাহিনীর সদস্যদেরকে বা নেতৃত্বের আছেন এমন কেউ, দায়িত্বে আছেন এমন ব্যক্তিদের উপর ক্ষোভ ছেড়েছেন, এই বলে যে তোমাদের আমি এই পোস্ট পদবি দিয়েছি, তোমরা ছাত্রদের উপর গুলি করো। মানে এটা আমরা প্রথম আলোতে দেখেছি এবং প্রথম আলোতে এটাও দেখেছি আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে কিছু জ্যেষ্ঠ নেতারা বলেছেন যে শেখ হাসিনা তাদের কথা মন্তব্য শোনেননি, তিনি শুনেছেন পঞ্চপাণ্ডব টাইপের কিছু ব্যক্তিদের, এবং নাম উল্লেখ করেছেন আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ থেকে শুরু করে এই ধরনের ব্যক্তিরা শেখ হাসিনার কাছে নাকি মাঠ পর্যায়ের অবস্থান পৌঁছাননি, মাইরে ফেলবো ধরে ফেলবো এরকম একটা আচরণ নাকি হয়েছিল, মানে শেখ হাসিনাকে বুঝিয়েছেন যে আমরা আছি, এরকম কিছু। এখানে দুটো প্রশ্ন করেছেন আসাদ ভাই আপনি আমাকে। একটি প্রশ্ন হচ্ছে যে তিনি গুলি চালাতে কি বলেছেন কিনা, বা তোমাদেরকে আমি পদ পদবি দিয়েছি এই ধরনের কথা বলেছেন কিনা। আমি জানি না যে আমি বাংলাদেশ আওয়ামী লীগে আমার কোনো পদ নেই, আমি পদহীন, কিন্তু আপনি